কৃষি, উদ্যান, শিল্প সবই দেখলাম। এখন আজকে আমরা এইটা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে মার্কস নামে একজন সমাজতাত্ত্বিক, যাকে বলা করা হয় সমাজ বিজ্ঞানের একজন ক্লাসিক্যাল সোশিওলজিস্ট, সমাজবিজ্ঞান থেকে তারা তৈরি করেছেন এরকম একটা বিষয়। তবে এই মার্কসের আলোচনাটা এখন আজকে আমরা নিয়ে আসবো। আপনাদের আমি একটা বইয়ের কিছু অংশটা দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই বইটা আমরা এখন একটু ফলো করবো, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের 86 নাম্বার বা 87 নাম্বার পেজে এই মার্কসিস্ট আলোচনাটা আছে। এইটা আমরা মোটামুটি, এবং এখানে বলা হচ্ছে যে সমাজবিজ্ঞানের আলোচনাগুলো মোটা দাগে আহ দুই ভাগে সাধারণত বিভাজিত। কারণ যে কোনো সমাজবিজ্ঞানের যে কোনো কোর্স আপনি পড়েন, আহ, আপনি দেখবেন যে মার্কসিস্ট একটা আলোচনা আছে। এবং তিনি এত বেশি প্রভাবশালী একজন তাত্ত্বিক, এবং তিনি একটা ধারা তৈরি করেছেন তার। যেমন আমরা সরাসরি বলে বলে থাকি, একটা আলোচনা হচ্ছে সম্পূর্ণরূপে মার্ক্সীয় মতে, আর একটা আলোচনা হচ্ছে মার্ক্সের বাইরে, মানে একটা মার্কসিস্ট একটা নন মার্কসিস্ট। হ্যাঁ, সুতরাং এই যে বিভাজনটা তখনই করা সম্ভব হয়েছে কি, কারণ তার আলোচনাটাই হচ্ছে এত বেশি প্রভাবশালী, এবং তার অনুসারীরা তার এই আলোচনাগুলো কে আরো সমৃদ্ধ করেছেন। আর অন্যরা হচ্ছে আর একটা ধারা, হ্যাঁ, যেমন ডুকিন বলেন, ওয়েবার বলেন, এরা সবাই নন মার্কসিস্ট ধারণা। কিন্তু মার্কসকে ব্যতি রেখে কোনো আলোচনা করাটা সমাজবিজ্ঞানের কোনো সাবজেক্টের পক্ষে সম্ভব না। যেমন আজকে, যেমন নারীদের অধিকার নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং জেন্ডার একটা বিষয়ও আপনাদের হয়তো আছে। সেখানে দেখেন ফেমিনিজম নিয়ে তারা কথা বলছে। এবং দেখেন এটাও কিন্তু মার্ক্সবাদ থেকে এসছে। মোটামুটি যে সমাজে বৈষম্য, অসমতা, এগুলা চিরচারিত একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো মার্ক্সবাদের মধ্যে এই ফিলোসফিটা রয়েছে। হাউএভার, আমরা সেদিকে না গিয়ে আমরা যেটা বুঝতে চাই, মার্ক্স তো সমাজের কয়েকটা ভাগকে বর্ণনা করেছেন। এবং তার আলোচনাকে যখন আমরা, এবং আমার মনে হয় আমরা সবাই জানি, তার আলোচনার একটা মূল ধারার জায়গা হচ্ছে অর্থনীতি বা উৎপাদন সম্পর্ক। অর্থনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে যে তার মূল একটা আলোচনার ধারা। সুতরাং তার আলোচনাটাকে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে আমরা যেহেতু সামাজিক সাংস্কৃতিক ইতিহাসকে দেখার চেষ্টা করছি, তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে সাংস্কৃতিক ইতিহাসটা আসলে কার দ্বারা রচিত হয়। আচ্ছা, এবং এই সাংস্কৃতিক ইতিহাসটা কিসের ভিত্তিতে গড়ে ওঠে। যেমন আপনি নর্মাল ইতিহাসে বইয়ে বলবে, রাজা যেভাবে চায় সেভাবেই একটা দেশের সংস্কৃতি গড়ে ওঠে। যেমন গত হাসিনা আমলে আপনারা দেখেছেন যে উনি যেটা চেয়েছে সেইভাবে বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা গড়ে তোলার একটা ধারার চেষ্টা করা হয়েছে। যেমন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তার দলের প্রতি, তার পরিবারের প্রতি এই ধরনের একটা সাংস্কৃতিক মানে বিষয় বাচ্চাদেরকেও শেখানো, স্কুলগুলোতে শেখানো। যেমন এটা একটা একটা বিষয় যে যে সংস্কৃতিটাকে আসলে রাজা কিভাবে চাচ্ছেন সে আলোকে পরিচালিত হতে পারে, এটা একটা বিষয়। এখন আমরা যেহেতু সেই জেনারেল ইতিহাসের কথা বলছি না, আমরা যেহেতু সামাজিক ইতিহাসের কথা বলছি, এবং মার্ক্স একজন অবশ্যম্ভাবী ব্যক্তিত্ব, যে এই সামাজিক ইতিহাস রচনায় তিনিও ভূমিকা রেখেছেন। এবং তিনি বলছেন যে যেহেতু অর্থনীতি সমাজের মূল ভিত্তি, খেয়াল করেন, আবারও বলছি যে অর্থনীতি সমাজের মূল ভিত্তি, অর্থাৎ সমাজটা দাঁড়িয়ে আছে উৎপাদন উৎপাদন উপায়ের উপর। সুতরাং এই যে অর্থনীতি, এবং এই এই অর্থনীতিটাই সমাজের উপরি কাঠামোটা, এটা হচ্ছে সমাজের ভিত্তি, অর্থনীতি। এবং এই ভিত্তিটাই সমাজের উপরি কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে। এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে ভিত্তিটা কি, ভিত্তিটা হচ্ছে যে যার উপর, যেমন একটা বিল্ডিং যার উপর দাঁড়িয়ে থাকে, যেটাকে আমরা বলছি বেস বা ফাউন্ডেশন, সেটা হচ্ছে একটা বিল্ডিং এর ভিত্তি। আর উপরিকাঠামোটা কি, ধরেন আমি যে বিল্ডিং গুলাতে আপনি বসবাস করছেন, এখানে অনেক মানুষজন থাকছে, এখানে নানান ডেকোরেশন, এটা সেটা হচ্ছে এটা। এই বিল্ডিংটা যদি যেভাবে আপনি ফাউন্ডেশনটা দিচ্ছেন, এটার উপর নির্ভর করবে আসলে যে আপনি কতটুকু এটার উপর কি চাপ দিতে পারবেন, বা
কতজন থাকতে পারবেন, সবকিছু উপর ডিপেন্ড করছে আসলে ফাউন্ডেশনের উপরে। এখানে বলা হচ্ছে যে অর্থনীতি সমাজটাকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং অর্থনীতির যে ধারাটা, অর্থনীতির যে গতিধারাটা, এই গতিধারাটা আমাদের সংস্কৃতিটিকে নিয়ন্ত্রণ করছে। যেমন আমরা এখন পৃথিবীতে প্রায় সব দেশেই টিপিক্যাল কিছু সমাজতান্ত্রিক দেশ ছাড়া সব দেশেই পুঁজিবাদ হচ্ছে একটা উৎপাদন সম্পর্ক, উৎপাদনের উপায়। পুঁজিবাদের উপর ভিত্তি করেই মানুষের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটাই তো। তো পুঁজিবাদকে নিয়েই কিন্তু আমাদের সমস্ত চিন্তা চেতনা। হ্যাঁ, তো অর্থনীতির মূল জায়গাটা হচ্ছে এখানে পুঁজিবাদ, এবং এই পুঁজিবাদের আলোকে আমাদের সংস্কৃতিটা তৈরি হচ্ছে। সুতরাং দেখেন, প্রফিট করা, ব্যবসা করা, ব্যবসায় অনেক বেশি লাভ করা, কনজিউমারিজম, হ্যাঁ, ভোগ বিলাস করা, হ্যাঁ, তারপরে এরকম, মানে আমি আমি করতে পারলি হলো, বা আমার থাকলেই হলো, তাই না? বা আমি যতটুকু ভোগ করতে পারি এটা সমস্ত কিছুটা আমার ক্রেডিট, তাই না? আমার পাশের বাসায় কে কি করছে এগুলো আমার জানা দরকার নেই। ইজ ইজ হুইজ হু। হ্যাঁ, অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করছে আসলে পুঁজিবাদ। পুঁজিবাদ এটাই বলছে, লিবারালিজম, তুমি যা খুশি তাই করো, তুমি যত ব্যবসা করতে পারো করো। কিন্তু যদি উল্টোটা হয়, একটা সমাজতান্ত্রিক কাঠামো হয়, তাহলে হয়তো ভিন্ন কিছু বলা হবে, যে তুমি তোমার ইচ্ছা মতো তোমার জীবন স্প্যান করতে পারবা না, তোমার সম্পদের উপর রাষ্ট্রের অধিকার আছে, এরকম। হ্যাঁ, অর্থাৎ তোমাকে সমাজে একটা সমতা মেনটেন করে চলতে হবে। এটাই হচ্ছে যে মূল, অর্থাৎ অর্থনীতির যে ধারা, সেই ধারায় তার সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে। এবং মার্কস এটাই দেখার চেষ্টা করছেন। তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসটা বিবর্তিত হয়েছে একটা অর্থনৈতিক বিবর্তনের মাধ্যম দিয়ে। হ্যাঁ, যেমন এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে ঐতিহাসিক বস্তুবাদকে তিনি মূল্যায়িত করেছেন, এই কনসেপ্টটা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। এবং হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আসলে ঘটনাটা কি? হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম হচ্ছে ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে বস্তু বা অর্থনীতি, আপনি যাই বলেন না কেন, এই বস্তুকে কেন্দ্র করে মানুষের আহ মানুষের আচার ব্যবহার, কার্যক্রম, উৎপাদন সম্পর্ক সবকিছু গড়ে উঠেছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসের বিবর্তনটা হচ্ছে আসলে একটা বস্তুবাদী বিবর্তন। মানে আমি যখন একটা সমাজ কাঠামোতে আছি, তার একটা বস্তুগত ধারণা আছে, অর্থাৎ আমি কিভাবে অর্থনীতিটা পরিচালনা করছি, আমার উৎপাদন সম্পর্ক কি, উৎপাদনের উপায় কি, আমি কি টেকনিক ব্যবহার করছি, হ্যাঁ, আমি প্রফিটের দিকে যাচ্ছি না নন প্রফিটের দিকে যাচ্ছি, আমি আমি কি সমন্বিত ভাবে যাচ্ছি না একা একা যাচ্ছি। এই যে উৎপাদন সম্পর্কগুলা, অর্থাৎ ঐতিহাসিক ভাবে কখনো কি আমি জমির উপর নির্ভর করছি, কখনো কি আমি শিল্পের উপর নির্ভর করছি, কখনো কি আমি এটার উপর নির্ভর করছি, কখনো কি মানুষের উপর নির্ভর করছি, নাকি যন্ত্রের উপর নির্ভর করছি। এই যে উৎপাদন সম্পর্কগুলা, এটাকেই তিনি বলছেন বস্তুবাদ। হ্যাঁ, উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন শক্তি দুটাকে মিলে আসলে সমাজের এই বস্তুবাদটা গড়ে ওঠে, বস্তুকে কেন্দ্র করে। মানে মানে আমি হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে সমাজে অর্থনৈতিক কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সুতরাং আমার সম্পত্তি, আমার যা কিছু বস্তুগত যা কিছু আছে, হ্যাঁ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, ঠিক আছে, এই সমস্ত সমস্ত বস্তুগত ধারণাগুলাই হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এবং মানুষ আসলে মেটেরিয়ালিস্টিক, আমরা বলি না মাঝে মাঝে, আমরা খুব মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালিস্টিক মানেটা হচ্ছে যে আমি ভোগবাদে বিশ্বাস করি, বা আমি পার্থিব জিনিসগুলোতে বিশ্বাস করি, আমি অনেক বেশি টাকা অর্জন করতে চাই, আমি এই করতে চাই, সেই করতে চাই। যাই বলেন না কেন, সেটাই হচ্ছে যে ঐতিহাসিক বস্তুবাদের একটা মূল ধারণা। অর্থাৎ একটা সমাজের উৎপাদন সম্পর্কটা আসলে কেমন, শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক, বা ল্যান্ডলর্ডের সাথে তার ইয়ার সম্পর্ক, বা দাসের সাথে তার মুনিবের কি সম্পর্ক। এই যে বস্তুগত আলোচনাটা, বা মানে আমরা তো সমাজে বেঁচে থাকতে হলে নানান রকম উৎপাদনে আমাদের নিয়োজিত থাকতে হয়। এবং এই নিয়োজিত থাকার প্রক্রিয়াটার নামই ধারণা। আহ, আহ, নির্দিষ্ট ধারণাকে ধারণ করে আমরা এই কাজগুলো করে থাকি। এবং তিনি বলছেন যে সমাজের বিবর্তনটা আসলে হয়েছে এই বস্তুগত ধারণা থেকে। এক এক সমাজটা যদি পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে এই বস্তুগত ধারণাগুলার বা সম্পর্কগুলারই সমাজতন্ত্রের দিকে যায়। তাহলে কি হয়েছে, মানে পুঁজিবাদের বস্তুবাদী ধারণাগুলো পরিবর্তন হয়ে, মানে উৎপাদন সম্পর্ক, উৎপাদনের উপায়, হ্যাঁ, মানে মানে সম্পদের আমার অধিকার,
অনধিকার, এই সমস্ত কিছুরই এইটাই পরবর্তীতে সমাজতন্ত্রের রূপ দিয়েছে, অর্থাৎ পরিবর্তনটা নিয়ে আসছে। এই জন্য আগে বলেছিলাম অর্থনীতি সমাজের মূল চালিকা শক্তি। এই পরিবর্তনটা হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ কাঠামোটার পরিবর্তন হয়ে গেছে, যেহেতু বলছি যে অর্থনীতি হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি। এই বিষয়টাই হচ্ছে আসল। এই জিনিসটা কি আমরা সবাই একটু ধরতে পেরেছি? তারপরে আমি অন্যগুলা একটু যাই। সবাই বুঝেছেন? প্লিজ। হ্যালো, হ্যালো, আপনারা বলেন, এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমরা মানে সমাজ কাঠামোর পরিবর্তনটা দেখছি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে? এই অর্থাৎ এই অর্থনৈতিক যে কাঠামোটা এক্সিস্টিং থাকবে, এইটাই ওই বর্তমান সময়ের সংস্কৃতিটাকে নিয়ন্ত্রণ করবে, সমাজটাকে নিয়ন্ত্রণ করবে। মানে সবকিছু হবে, আপনার বেশি টাকা পয়সা থাকলে আপনি বেশি খরচ করবেন, আপনি বেশি টাকা পয়সা না থাকলে আপনি খরচ করবেন না। আপনার সংস্কৃতি, আপনার টাকা থাকলে আপনি বিভিন্ন দেশে ঘুরতে যেতে মন চাইবে আপনার। হ্যাঁ, এই যে সংস্কৃতি, এটা নির্ভর করছে কিসের উপর? অর্থনীতির উপর। তো মার্কস আসলে এই জিনিসটার উপরেই ফোকাসটা দিতে চেয়েছেন যে যে অর্থনীতির কারণেই সমাজের দুইটা মানে পরিবর্তনগুলো হচ্ছে। এই যে যেমন একটু আগে আমি বললাম যে সমাজের মূল কাঠামোটাই হচ্ছে অর্থনীতি, বেসিক স্ট্রাকচার। আর সুপার স্ট্রাকচারটা হচ্ছে ওই যে আপনার সংস্কৃতি, আপনি যা যা করতে চান, রাজনীতিক, হ্যাঁ, পরিবার, এটা সেটা, যা বা ইভেন আপনার চিন্তা চেতনা সবকিছু নির্ভর করে এইটার উপরে। আচ্ছা, এখন এইটাই হয়েছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। হিস্টোরিক্যালি এই জিনিসটাই ডেভেলপ করেছে এক একটা জায়গায়। এই জন্য এটাকে বলা হচ্ছে সোশিও হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। মানে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদনের উপায়গুলোর মধ্যে, মালিক শ্রমিকের মধ্যে, হ্যাঁ, মানে যা যা হয় এক একটা সমাজে যা হয়, মানে বস্তুকে কেন্দ্র করে বা অর্থনীতিকে কেন্দ্র করে এক এক সময় যে ব্যবস্থাটাই আসে, সেটারই পরিবর্তন হয়, পরবর্তীটা যায়, এটা একটা বিবর্তন। অর্থাৎ সমাজগুলো, এটাই বলা হচ্ছে যে দেখেন যে সোশিও হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের মূল প্রবক্তা হলেন মার্কস। তার মতে সমাজ ব্যবস্থা উন্নয়নের প্রত্যেকটি স্তর এক একটি উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে, মানে এক একটি আর্থিক ব্যবস্থাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে, এবং এই উৎপাদন ব্যবস্থার উপর ভিত্তি করে তার কাঠামোর পরিবর্তন হয়ে থাকে। তো উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে আসলে কি হয়? হ্যাঁ, যখন আপনি এই যে একটু আগে যেমন বললাম, আপনি যদি পুঁজিবাদকে পরিবর্তন করে সমাজতন্ত্রের দিকে যান, তার মানে কি উৎপাদন ব্যবস্থার পরিবর্তন করলেন। তার মানে পুঁজিবাদের যে কাঠামো বা সংস্কৃতি থাকবে, এই সংস্কৃতি এবং কাঠামোটা তখন গিয়ে আর এতে থাকবে না, সমাজতন্ত্রে থাকবে না, বা আগে সামন্ততন্ত্রের যা ছিল ওইটা আবার পুঁজিবাদে নাই। এরকম এই যে পরিবর্তনটাই হচ্ছে, এই পরিবর্তনটার নামই হচ্ছে সোশিও হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, বা ঐতিহাসিক বাস্তবতাকে উপলব্ধি করে ধারণ করে সমাজের যে বিবর্তন, এটা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে ধরতে হবে। এবং দেখেন, মার্কস সেই হিসেবে, অর্থাৎ হিস্টোরিক্যালি তিনি দেখেছেন, এই জন্য বলা হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ। আবারও বলছি, এই জন্য বলা হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, মানে ঐতিহাসিক ভাবে এই জিনিসটার, এই যে উৎপাদন সম্পর্ক, এই যে অর্থনীতি, এই যে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদনের উপায়ের মধ্যে যে পরিবর্তন। উৎপাদন সম্পর্কটা কি? উৎপাদন সম্পর্কটা হতে পারে ধরেন ব্যক্তি টু ব্যক্তির সম্পর্ক, হ্যাঁ? মালিক টু শ্রমিকের সম্পর্ক। আবার উৎপাদনের প্রক্রিয়াটা কি? যে জিনিসগুলো আপনি ইউজ করছেন, হ্যাঁ? সেটা মিল ফ্যাক্টরি হতে পারে, সেটা একটা লাঙ্গল হইতে পারে, হ্যাঁ? সেটা আরো অনেক কিছু হইতে পারে। সেটা টাকা হইতে পারে। এই যে এইগুলা হচ্ছে উৎপাদনের, একটা হচ্ছে উৎপাদনের সম্পর্ক, আরেকটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। এই 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 অর্থনৈতিক কাঠামোর মধ্যে আপনি আসলে এই ২ টা জিনিস নিয়ে আছেন। আপনি হয়তো, যেমন আপনি একটা ব্যবসা করছেন, ঠিক আছে, ভালো কথা। অর্থাৎ ব্যবসায়ীদের সঙ্গে আ এই যে দেখেন, আপনি একজন ব্যবসায়ীর সঙ্গে আপনার কাস্টমারের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। কিন্তু আপনি যে প্রক্রিয়ায় ব্যবসাগুলো করছেন, কি বিক্রি করছেন আপনি? কোথা থেকে প্রোডাক্ট গুলো আনছেন? কিভাবে করছেন? এটা হলো উৎপাদন প্রক্রিয়া আরকি, মোটামুটি এটাই। এখন তিনি বলছেন সমাজগুলো আসলে বিবর্তিত হয়েছে অর্থনীতির উপর ভিত্তি করে এই কয়েক ভাগে। একটাকে বলছেন আদিম সাম্যবাদ, একটাকে বলছে দাস ব্যবস্থা, সামন্ততন্ত্র, আহ পুঁজিবাদ, সোশ্যালিজম, তারপরে তিনি বলেছেন কমিউনিজম। এইভাবে আসছে। এখন প্রথম এবং
এবং এই ক্ষেত্রে মার্কসের আলোচনার এই যে এই ধারণাটাতে আমরা এখানে আসলাম এবং এইখানে একটা জিনিস একটু আপনাদেরকে নিতে হবে মাথায়। শুধু দ্বান্দ্বিক বস্তুবাদ, সরি, ঐতিহাসিক বস্তুবাদ অনেক ক্ষেত্রে তো আমরা বলবোই বিবর্তনের ক্ষেত্রে। আপনাদের মাথার মধ্যে এই জিনিসটাও রাখতে হবে যে সমাজ শুধু এমনি এমনি চেঞ্জ হয় না। মার্কসের কথা মতে আগেরগুলা যেমন আমরা বলেছি একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে। মার্কস এটার মধ্যে তার থিওরি দিচ্ছেন। তিনি বলছেন এই যে পরিবর্তনটা হচ্ছে, তো কথার কথা ধরেন এই যে আহ, দাস ব্যবস্থা হইলো, দাস ব্যবস্থার পরে সামন্ততন্ত্র আইলো, তারপরে পুঁজিবাদ আসলো, সমাজতন্ত্র আসলো। তিনি বলছেন এই যে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদনের উপায়ের যে পরিবর্তনটা হচ্ছে ঐতিহাসিকভাবে, যেটাকে আমরা বলছি ঐতিহাসিক বস্তুবাদ, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। নিশ্চয়ই এখানে কারোর সঙ্গে কারোর একটা কনফ্লিক্ট হচ্ছে। উৎপাদনের সম্পর্কগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে। উৎপাদন সম্পর্কে যে উৎপাদনটা নিয়ন্ত্রণ করছে এবং যাকে দিয়ে উৎপাদনটা করানো হচ্ছে, এই ২ টা নিয়ে ২ টা শ্রেণী। এই ২ টা শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। আবারও বলছি, মানে যারা উৎপাদন সম্পর্কটা নিয়ন্ত্রণ করছেন একটা দল, আর একটা যাকে দিয়ে উৎপাদন সম্পর্কটা, মানে উৎপাদন যিনি করছেন আরকি, যিনি আসলে অর্থনীতিটা কন্ট্রোল করছেন, তিনি তিনি তার সাথে সম্পর্ক রাখছেন। ধরেন একজন জমিদার, হ্যাঁ? তিনি জমিকে আশ্রয় করে, জমি হচ্ছে উৎপাদনের প্রক্রিয়া বা লাঙ্গল। জমিকে আশ্রয় করে তার আ তার ভূমিদাসদের সাথে তিনি একটা সম্পর্ক মেইনটেইন করছেন। আচ্ছা। এইটাই হচ্ছে ধরেন সামন্ত ব্যবস্থা, কথার কথা। এটাই হচ্ছে ধরেন সামন্ত ব্যবস্থার উৎপাদন সম্পর্ক বা উৎপাদন উপায়। কিন্তু এইখানে হয়তোবা কোথাও একটা গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলটা হওয়ার ফলে এই সামন্ত প্রভু বা জমিদার, সে আর জমিদার থাকতে পারে নাই। তাকে তার এই বর্তমান অবস্থা তাকে ছেড়ে দিতে হয়েছে। এই যে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলটার নাম কি তিনি বলছেন দ্বান্দ্বিকতা। ডায়ালেকটিক্যাল, ডায়ালেকটিক্যাল। আমি একটা এর মাধ্যমে, চিত্রের মাধ্যমে দেখালে সবচেয়ে ভালো হয়। আমি একটা নিয়ে আসবো, দাঁড়ান। আমি একটু পরে আমি একটু বুঝাচ্ছি আপনাকে। তো এই চিত্রটার নামই হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এটা আমরা একটু বুঝার চেষ্টা করব। আমি এটা নিয়ে আমি একটা স্লাইড দেখাবো। অর্থাৎ কোথাও একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলের ফলেই এটার নামই হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব। এইজন্য ঐতিহাসিক বস্তুবাদকে খেয়াল করবেন। আবারও বলছি, এইজন্য ঐতিহাসিক বস্তুবাদকে অনেক সময় দ্বান্দ্বিক বস্তুবাদও বলা হয়। অর্থাৎ অর্থনীতির মধ্যে কোন শ্রেণী সম্পর্কের মধ্যে একটা দ্বন্দ্ব ঘটে থাকে। এই দ্বন্দ্বটা হচ্ছে হয়। এখন এই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করব তার এই আলোচনাগুলোর মাধ্যমে। তবে তার মধ্যে আমরা সরাসরি চলে যাই। তিনি আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার মধ্যে এই দ্বন্দ্বটা দেখতে পান নাই। হ্যাঁ? কিন্তু আদিম সাম্যবাদী ব্যবস্থাটা কিন্তু লক্ষণীয়। আ আমরা যখন আদিম সাম্যবাদী সমাজ বলেছি, এখানে আমরা ওই যে আপনাদের খেয়াল আছে? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। খেয়াল আছে আপনাদের? ১ম সমাজটা? জি স্যার, মনে আছে। Yes, sir. হ্যাঁ, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। আমরা বলেছিলাম হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে আসলে মানুষের মধ্যে শ্রম বিভাজনটা তেমন কিছু নাই। এটা কিন্তু আমরা বলেছিলাম যে মানুষ সবাই তার নিজস্ব জীবনটা ধারণ করার জন্য একটা সম্প্রদায়গতভাবে সবাই সবার জীবনটা ধারণ করার জন্যই সে ফসল বা সরি, সে মানে করতে থাকে। খাদ্য সংগ্রহ, আরোহণ এগুলা করার মধ্যে সে এনগেজ থাকে। অর্থাৎ মানুষের মধ্যে বিভাজনটা কিন্তু আস্তে, আস্তে মানুষের মধ্যে কোনো বিভাজন ছিল না। অর্থাৎ তারা সুখে দুঃখে যেভাবেই হোক সবাই এক। একটা ইউনিটি হিসেবে তারা কাজ করে গেছে। ঠিক না? যখন সে হান্টিং অ্যান্ড গ্যাদারিং ছিল। এই হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিটাকেই মার্কস বলছেন সাম্যবাদী সমাজ। সাম্যের কথা বলে। আমরা আমরা যখন সাধারণভাবে বলি সাম্য, তাইলে ওই আদিম সাম্যের রূপটা কি? আদিম সাম্যের রূপটা আছে ওই হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে। তিনি বলছেন এই প্রিমিটিভ কমিউনিজম কমিউনা কমিউনিটি থেকে এসছে। আমরা যখন বলছি যে আমি একটা সম্প্রদায়, মানে হচ্ছে আমরা একসঙ্গে বসবাস করছি। যে আমরা মাঝে, মাঝে এই কথাটা বলি যে আমরা একটা সম্প্রদায়। তার মানে আমরা একসঙ্গে বসবাস করছি এবং আমাদের আমাদের একটা আ কমন ইন্টারেস্ট, কমন সেন্টিমেন্ট আছে একের প্রতি এক।
এটার নামই হচ্ছে সম্প্রদায় সোশিওলজিতে। দুইটা 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 শর্ত। একটা হচ্ছে আপনাকে একসঙ্গে বসবাস করতে হবে, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে একের প্রতি আপনার একটা অনুরক্ততা থাকতে হবে, একটা ডিভোশন থাকতে হবে, একটা একটা ইন্টারেস্ট থাকতে হবে। এটার নামই হচ্ছে সম্প্রদায়। এই জন্য তিনি বলছেন আদিমকালে যেমন আমরা হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটিতে একই জিনিসটা দেখেছি, মানুষ সবাই খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত। ইভেন মেয়েরাও যদি শিকার করতে না যায়, তারপরেও তারা ঘরে থেকে শিকারকে প্রসেস করছে। বৃদ্ধরা হয়তো শিকার করতে যেতে পারছে না, না যাক, তারাও কিন্তু একটা আহ মানে একটা জ্ঞান দিয়ে, শিকারী জ্ঞান দিয়ে অন্যদেরকে সহায়তা করছে। অর্থাৎ সবাই এই একইভাবে সবাই এই পশুটা আসলে, এই জন্য বলা হয়েছিল, মনে আছে আমরা যেমন গত ক্লাসে বলেছি যে লাইফ ওয়াজ আইদার এ ফিস্ট অর এ ফাস্ট। অর্থাৎ একটা পশু যদি শিকার হয়, আমরা সবাই সাম্যের ভিত্তিতে সেই পশুটাকে আমরা জব করি, বা সেই পশুটাকে আমরা মানে ভক্ষণ করি একইভাবে, একইভাবে সবাই। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আছি। এজন্য সেখানে একদম পরিপূর্ণভাবে একটা সাম্যবাদী ব্যবস্থা বিজড়িত ছিল। সেটাই হচ্ছে যে মার্ক্সের প্রাথমিক ধারণা। কিন্তু কিন্তু এখন আসেন, কিন্তু যখন আহ, যখন মানুষের মধ্যে আস্তে আস্তে যে ব্যক্তিগত মালিকানার কিছুটা উপস্থিতিতে আসলো, মেবি উদ্যান চাষ থেকে হতে পারে, পশুপালন থেকে হতে পারে, মেবি সেটা আরো একটু বিস্তৃত পরিসরে কৃষি ব্যবস্থা শুরু থেকে হতে পারে। কৃষিভাবে যখন আপনি একটা গ্রাম বা এই ধরনের ব্যবস্থা তৈরি হয়ে গেল, তখন কিন্তু ওই সাম্যবাদী রূপটা আর থাকলো না। যখন প্রাইভেট প্রপার্টির ধারণাটা মানুষের মধ্যে চলে আসলো, যে আমরা কেন দৌড়াদৌড়ি করব, আমরা কিছু জমি জমা নিজেরা দখল করে এটার মধ্যে থাকি। এবং এই যে মানুষের মধ্যে যখন এই ভাবনাটা আসলো ভাবনাটা আসলো, তখন কিন্তু মানুষ নিজেদের মধ্যে নানান রকম যুদ্ধ বিগ্রহে বা দ্বন্দ্বে জড়িয়ে গেল। অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় তিনি বলছেন এখানে মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না উৎপাদন সম্পর্ক নিয়ে। হ্যাঁ, উৎপাদনের উপায়টাও সবাই একই কাজ করছে। কিন্তু একটা পর্যায়ে এই ব্যবস্থাটা আর এইভাবে থাকে নাই। যখন মানুষ ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা অর্জন করলো, এই যে এটাই বলা হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, বলা হচ্ছে যে শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ব্যবস্থায় থেকে আস্তে আস্তে কৃষিভিত্তিক সংস্থা আসলো বা উদ্যান চাষ আসলো। সম্পত্তিতে আসলে ব্যক্তিগত মালিকানার ভিত্তি একটা দ্বারা তৈরি হলো, ধারণা তৈরি হলো। তখনই কিন্তু আসলে কি হলো, মানুষের মধ্যে একটা শ্রেণীবিন্যাস তৈরি হওয়া শুরু হলো। এটা খুব ইন্টারেস্টিং। মানুষের মধ্যে শ্রেণীবিন্যাসটা তৈরি হলো যখন আপনি জমি দখল করতে গিয়া, হ্যাঁ, কিছু মানুষকে, এখন আসেন কিভাবে দাস সমাজ ব্যবস্থাটা তৈরি হলো। মার্ক্স বলছেন দাস সমাজ ব্যবস্থাটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আদিম একটা ব্যবস্থা, যেখানে মানুষকে এই প্রথম একটা শ্রেণী বিভক্ত ভাবে আমরা ভাগ করেছি। অর্থাৎ মানুষকে আমরা এই প্রথম দুই ভাগে ভাগ করলাম। মানে আগে যেমন সাম্যের রূপটা ছিল, এই সাম্যের রূপটা আর সাম্য হিসাবে আর থাকলো না। এখন কি হলো, এই মানুষগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম। অর্থাৎ যে মানুষগুলো আগে কমিউনিটি বা সম্প্রদায়গত ভাবে একসঙ্গে বসবাস করতো, এই মানুষগুলো আর একসঙ্গে এখন আর বসবাস করতে পারছে না। কি কোনো মানুষ অন্য মানুষকে এখন করায়ত্ত করে ফেলেছে। কিভাবে করেছে? এক হতে পারে এই যে জমি বা ব্যক্তিগত সম্পত্তি দখল করতে গিয়া আপনি কাউকে আহ আপনি কারোর উপর মানে চড়াও হইলেন, বা আপনি কারোর সঙ্গে যুদ্ধ বিগ্রহে লেগে গেলেন, এবং যুদ্ধ বিগ্রহে যখন আপনি লেগে গেলেন, কাউকে হারায় ফেললেন। হ্যাঁ, আর যাকে আমরা হারাইলেন, তখন এই তাদেরকে আপনারা ক্যাপচার করে ফেললেন। আচ্ছা, হ্যাঁ, আমরা যেমন মডার্ন যুগেও যেমন দেখি, হ্যাঁ, যুদ্ধ সময় দেখেন না, ওই যে যুদ্ধের সময় শত্রুপক্ষকে যখন আপনি অ্যাটাক করেন, এবং শত্রুপক্ষের মানুষদেরকে আপনি ধরে ফেলেন। শত্রুপক্ষের, যেমন আমাদের ধর্ম আছে গনিমতের মাল, হ্যাঁ, অর্থাৎ শত্রুপক্ষের সমস্ত কিছু তখন আপনার হয়ে যায়, তাই তো? অর্থাৎ এইভাবেই মানে ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে তিনি বলছেন যে মানুষের মধ্যে এই স্ল্যাভারি, এটাই পৃথিবীর সবচাইতে প্রাথমিক এবং পুরনো সামাজিক স্তরবিন্যাস। মানুষ এইভাবে এই স্ল্যাভারিটা, এখন এগুলো আপনারা পড়বেন, এগুলো খুব সহজ একটা বিষয়। এখানে বলা হয়েছে যে মোটামুটি প্রাচীন যে সভ্যতাগুলো, যেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব, গ্রিস, রোমান, এই প্রত্যেকটা সভ্যতা, ইভেন চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সব সভ্যতার বিকাশের পিছনে এই এই দাস ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল, এবং একটা বিরাট আর্থসামাজিক
এখানে এখন দেখেন এখানে কিন্তু উৎপাদন সম্পর্ক পরিবর্তিত হয়েছে। আগে কি ছিল? সাম্যবাদ। সাম্যবাদ উৎপাদনের সম্পর্ক চেঞ্জ হয়ে এখন কি হলো? চেঞ্জ হয়ে গেল। এখন দাস হয়ে গেল একটা মানে উৎপাদন সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দাস এখন একটা সম্পদ। দাস এখন একটা সম্পদ। দাসে দিয়ে আপনি অনেক কাজ করাইতে পারতেছেন। এইজন্য এইজন্য বলা হচ্ছে যে পৃথিবীর সভ্যতার শুরুটাই আসলে দাসদের দ্বারা হয়েছে। হবহাউস বলছেন যে আ দাস হচ্ছে the property of others, আইনগত প্রপার্টি। দাসকে আপনি বেচা-কেনা করতে পারছেন এবং সে আপনার একজন সম্পূর্ণরূপে সে আপনার একজন সম্পত্তি। এবং এই সম্পত্তিটাকে আপনি আ আ মানে আপনি আইন, রীতি-নীতি, হ্যাঁ? আ দিয়ে আপনি তাকে গ্রহণ করে ফেলছেন। এবং তার উপর আপনি যা কিছু করতে পারেন। এতে কিছু বাধা নাই। হ্যাঁ? এবং এইভাবেই সমাজটা পরিচালনা হয়েছে। দাস একটা বস্তু। ইভেন বড়, বড় তাত্ত্বিকরা প্লেটো, অ্যারিস্টটল তারাও সবাই দাসকে বলেছেন এবং বলেছেন যে এ এটাকে একটা ইনস্টিটিউশন সমাজে পরিণত হয়েছে। সমাজে একটা সিস্টেমে পরিণত হয়েছে। এবং মানুষের মধ্যে এই বিভাজনের কথা বড়, বড় তাত্ত্বিকরা তারা মোটা দাগে তারা এগুলোকে স্বীকার করে গেছেন। তারা বলে গেছেন দাস ব্যবস্থার একটা মা একটা প্রয়োজন আছে সমাজে। সমাজকে বিকশিত করতে গেলে এই দাসদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। এবং এটাকে তারা বলেন নাই যে এটা অন্যায়। বরং এটাকে বলা হয়েছে যে আ এটা একটা যৌক্তিক কাজ। হ্যাঁ? এবং এবং ন্যায়সঙ্গত। হ্যাঁ? এবং আ হ্যাঁ, কিন্তু এই নিকৃষ্ট ব্যবস্থাটাকে আমরা বলি অ্যা এখন একেবারেই পরিত্যাজ্য। মানে এটা একটা নিকৃষ্ট সিস্টেম। কিন্তু তখনকার দিনে এটাই ছিল সমাজ ব্যবস্থার একেবারে প্রয়োজনীয় একটা ধারা এবং তারা সেটাকে স্বীকার করেছেন। এবং তিনি বলছেন সরি এখানে একটু খেয়াল করতে হবে যে প্রাচীন এই দাস ব্যবস্থাটা মোটামুটি পঞ্চম শতক পর্যন্ত একটা শক্তিশালী আর্থসামাজিক ব্যবস্থা বা মেটেরিয়ালিজম হিসাবে সমাজে টিকে ছিল। কিন্তু কিন্তু এটা পরে আস্তে চেঞ্জ হয়েছে। সেটাই হচ্ছে দ্বান্দ্বিক বস্তু। আমরা একটু পরে আসছি সামন্ত ব্যবস্থায়। কিন্তু দেখা গেছে যে আ ইভেন আ গত শতাব্দীতেও বা এর আগের শতাব্দীতে বিশেষ করে, হ্যাঁ? ইভেন আ ওই যে আমরা এখন বলি রেসিজম এর এগেইনস্ট এ অনেক কিছু। তাই না? সাদা কালোর বিভাজন। এই বিভাজনটার সাথে কিন্তু দাস ব্যবস্থার একটা সম্পর্ক আছে। ই যদিও বলা হচ্ছে যে মানে একেবারে অরিজিনাল দাস ব্যবস্থাটা ৫ম, ৬ষ্ঠ শতক পর্যন্ত ছিল। এরপরে এটা আস্তে কমে গেছে। কিন্তু দাসের একটা প্রাবল্য সবসময় ছিল এবং এইটা আমেরিকা আমেরিকা এবং আদার ইউরোপিয়ান দেশগুলোতে আপনারা দেখেন যখন আফ্রিকান বা বিভিন্ন দেশগুলোকে এরা করায়ত্ত করেছে, কলোনিয়াল ইম্পেরিয়ালিজমটা যখন বাড়িয়েছে, তখন দেখেন দাসদের কেনাবেচা করা হয়েছে। ইভেন আফ্রিকা থেকে প্রচুর পরিমাণ স্লেভ ট্রেড বলতো এটাকে, স্লেভ ট্রেড মানে দাস ব্যবসা। এই আফ্রিকা থেকে কালো মানুষদের ধরে নিয়ে কিনে তাদেরকে সবগুলাকে আমেরিকার ওই ওস মানে সাউদার্ন পার্ট অফ আমেরিকাতে যেখানে কটনের চাষ হচ্ছে, হ্যাঁ? সেইখানে গিয়ে তাদেরকে সবাইকে এনগেজ করেছে। এই যে সেইখান থেকে আস্তে দেখেন সেইখানে একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। সেইখানে সাদা কালোর এই বিভাজনটা আস্তে এবং এদেরকে মানুষ হিসেবে তখন প্রথমকার দিনে ট্রিট করা হয় নাই। আব্রাহাম লিঙ্কন এই দাস ব্যবস্থাকে বিলুপ্ত করেছেন সেটা ঠিক আছে। কিন্তু এটার ক্ষত দীর্ঘ সময় সমাজে বিরাজ করেছে এবং আজকের দিনেও কিন্তু আপনি এই খড়টাকে আ মোকাবেলা করতে পারছেন। আজকে নতুনভাবে এই রেসিজম এর কথা বলা হচ্ছে, হ্যাঁ? এবং রেসিজম এখনো শেষ হয় নাই। হয়তো আপনি সরাসরি রেসিজম এর কথা এখন বলা যায় না। কিন্তু আপনি মনে কিন্তু অনেক রেসিস্ট এবং এই রেসিজম এর সাথেও, হ্যাঁ? অ্যা এই এই রেসিজম এর সাথে এই দাস ব্যবস্থার কিছুটা সম্পর্ক আছে এবং আগের দিনের মতো খুব এক্সট্রিম না। কিন্তু এটার একটা কনসিকুয়েন্স এটার মধ্যে ছিল। সুতরাং দাস একটা আইনগত বস্তু যাকে আপনি গ্রহণ করতে পারেন। এবং এইখানে আপনারা বইয়ে একটু দেখে নিয়ে যে দাসের এবং প্রভুর সম্পর্কটা কি? মানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু বলি। দাস হচ্ছে তার প্রভুর সম্পদ। একজন ব্যক্তি ইচ্ছা করে অনেক দাস-দাসী রাখতে পারতেন এবং তাকে বিক্রি করতে পারতেন। এইটাই আরকি। দাসদের নিচু মর্যাদা, সমাজে তাদের একেবারেই কোনো রকম মর্যাদা ছিল না এবং তারা গৃহপালিত পশুর মতো তাদের মতো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ? এবং তাদের উপর যৌন আ ম
আহ, সম্ভোগ ভোগের অধিকার সবকিছু তাদের উপর আপনি করতে পারছেন, বরং তারা নিজেদের তার তার প্রজনন অধিকার এগুলা ছিল তাদের সংরক্ষিত। ইভেন আপনি বিভিন্ন রাজাদের ক্ষেত্রেও আপনি দেখেছেন, হ্যাঁ, পূজা বানিয়ে রাখা হয়েছে অনেককে, অনেক দাসদেরকে, যাতে করে হ্যারেমে এই দাসরা ওই রাজন্যের মহিলাদের বিভিন্ন কাজে তাদেরকে কাজ করানো যেতে পারে, এগুলো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যখন তারা আপনার দাস, সুতরাং আপনি ইচ্ছা করে তার সমস্ত বডির উপর আপনার কন্ট্রোলটা আপনি নিতে পেরেছেন। হ্যাঁ, সুতরাং সে একটা আপনার সম্পদ। ঠিক আছে? এবং এখানে বলা হচ্ছে দাসরা প্রভুর কাজ করবে, এটাই তাদের বাধ্যবাধকতা। তারা পরাধীন। হ্যাঁ, আমরা তখন মাঝে মাঝে কিছু গল্প শুনি বা বিভিন্ন শুনেছি, অনেক লোক অনেক দাসকে মুক্ত করেছেন, এগুলা কাহিনী শোনা শোনা হয়েছে। আম, বিভিন্ন লৌকিক মানে বিভিন্ন মিথ বা এই সমস্ত জিনিসগুলোকে শোনা হয়েছে। হ্যাঁ, অনেকে বলেছে, হ্যাঁ, বলেছে দাসকে মুক্ত করলে এটা একটা আনন্দ বা এটা উচিত, এরকম এরকম অনেক কিছু। অর্থাৎ দাস দাস হচ্ছে আসলে একটা পরাধীন। হ্যাঁ, এবং তাকে নিয়ে, এবং সবচেয়ে মূল কথা মার্কস যেটা বলছেন যে দাস হচ্ছে সমাজের মূল ভিত্তি, অর্থনৈতিক মূল ভিত্তি, এবং এই যে তাকে দিয়ে কৃষিকাজ করাচ্ছেন এবং তাকে দিয়ে সভ্যতার আস্তে আস্তে বিকাশ ঘটাচ্ছেন, নগর তৈরি করছেন। হ্যাঁ, নাগরিক সুযোগ সুযোগ সুবিধাগুলো, সভ্যতাগুলো তৈরি হচ্ছে, এগুলো আমরা পরে বলবো যে সভ্যতাগুলো তৈরি হচ্ছে তাদের দ্বারা। আপনি কি কখনো ভেবেছি এত বড় বড় প্রাচীন ওই ঐতিহাসিক নিদর্শনগুলো রাজারা কিভাবে তৈরি করেছে? নিঃসন্দেহে কারো না কারো এবং ওই মানুষগুলাই হচ্ছিল আসলে দাস, তাদের দিয়েই এই কাজগুলো করছে। এটাই হচ্ছে যে এক্সট্রিম ফর্ম অফ সামাজিক স্তর বিন্যাস। ঠিক আছে? এই এই যে বৈশিষ্ট্যগুলো একটু দেখবেন। তো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। সুতরাং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সভ্যতার আসলে মোটামুটি একটা গোড়াপত্তন হয়েছে তাদের হাত দ্বারাই, এবং তারা এই ভূমিকাটা পালন করেছেন, এবং এটাই হচ্ছে যে মোটামুটি। এখন আহ, যে বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট, যে এই যে দাস ব্যবস্থা অনেক বড় বিশেষ, আমি এত দিকে আর যাচ্ছি না, মানে বলাই হয়েছে যে পৃথিবীর সমস্ত সভ্যতার মধ্যেই দাস ব্যবস্থার একটা আহ, আহ, উৎপত্তি ছিল। এই যে একটু আগে যেমন বললাম, যুদ্ধে পরাজিত মানুষ কাউকে শাস্তি হিসেবে দাস ব্যবস্থা রাখা হয়েছে, এটা একটা ব্যবসা হিসেবে বিবেচিত হয়েছে, এইভাবে নানান ভাবে। এখন আমি এইখানে আসেন, এখন এই জায়গায় আসেন যে আমরা বলছি যে দাস ব্যবস্থা তো আসলে ছিল। এখন দাস ব্যবস্থাটা আসলে কিভাবে ভাঙলো? এই যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থাটা আসলে কেন ভাঙলো? এবং এই জায়গায় হচ্ছে মার্কসকে আমরা আবার একটু রিভিজিট করতে হবে। হ্যাঁ, এই রিভিজিটটা হচ্ছে আহ এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু বন্ধ করতে চাই, এটা বন্ধ করে আমি একটা স্লাইডে যেতে চাই। সেই স্লাইডটার নাম আমরা তাদেরকে একটু দেখাতে চাই যে এই ব্যবস্থাটা কিভাবে আগায়। না, না, একটা মিনিট। আচ্ছা, আপনারা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? আমি একটা স্লাইড শো করছি, এটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম মার্কস একটা প্রসেসের মাধ্যমে সমাজ বিকশিত হয়, সেটা বলেছেন। একটু আগে যে প্রশ্নটাই করেছিলাম যে দাস ব্যবস্থা, এই যে এত ভালো ব্যবস্থা, হ্যাঁ, ভালো ব্যবস্থা তাদের জন্যই যারা সমাজকে কন্ট্রোল করছে, তাই তো? হুম, তাদের আহ রাজা রাজত্বের জন্য একটা দুর্দান্ত ব্যবস্থা। ঠিক আছে?
এবং তারা সেটা তৈরি করেছে। এখন এই ব্যবস্থাটা কেন ভাঙলো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আম আ অর্থাৎ দেখেন, এটা একটা চিত্র। এই চিত্রটা একেকটা সমাজের প্রতিরূপ। বলা হচ্ছে ১ম এই যে আমি একটু আগে বলেছিলাম ম্যাটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অথবা বলেছিলাম ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা হিস্টোরিক্যাল অ্যানালিসিস অফ ইকোনমিক্স, যেভাবে আপনি বলেন না কেন, ঐতিহাসিক বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, যাই বলেন না কেন। এইখানে দেখেন, এখানে সরি দাস বা এটা নোবেল বলছে এটা। আপনি এখানে বলতে পারেন আ স্লেভ ওনার, হ্যাঁ? দাস মালিক বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই যে দাস মালিক এবং এটা হচ্ছে স্লেভ মানে দাস। এখন মার্কসের কথা মতে এই দুজনের মধ্যে তো একটা সম্পর্ক, উৎপাদন সম্পর্ক। এই উৎপাদন সম্পর্কটা আর একভাবে থাকে নাই। কোনো একটা পর্যায়ে এসে দাসরা মালিকের সাথে একটা অসহাবস্থান তৈরি করেছে। সহাবস্থান না, অসহাবস্থান। যেটাকে বলা যেতে পারে দ্বন্দ্ব। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার এক পর্যায়ে এসে দাসরা যে মনিবের আচ্ছাদিত ছিল, এই আচ্ছাদনটা আস্তে, আস্তে থাকে নাই। ক্ষেত্র বিশেষে তারা মনিবের বাইরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে এবং আ মানে আ তারা এরকমও করার চেষ্টা করেছে, অর্থাৎ আ এই যে ওভার পিরিয়ড অফ টাইম বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহে তারা এনগেজড হয়েছে এবং এবং এই যে একটা ব্যবস্থা, মালিক এবং দাস মালিকের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা তখন একেবারে এই যে একটা এই ১ম দিকে যেমন বা অ সবসময় যেমন, সরি ১ম দিকে না, সবসময় যেমন মালিক তার উপর একটা কন্ট্রোল করছে, এই কন্ট্রোলটা কোনো এক পর্যায়ে ভেঙেছে। ভেঙেছে, বিভিন্ন কারণে ভেঙেছে। এই ভাঙ্গার পিছনে একটা বড় ব্যবস্থা হচ্ছে যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে রাজায়, রাজায় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হচ্ছে। এই যুদ্ধ বিগ্রহ তা থেকেও দাসরা মালিকদের কন্ট্রোলের বাইরে অনেক ক্ষেত্রে গেছে। এবং এইটা এই যে এই যে দ্বন্দ্বটা হয়েছে দাস প্রভু মার্কস বলছেন যে হিস্ট্রি অফ অল hitherto existing society the history of class struggle, হ্যাঁ? এই যে ফ্রি ম্যান অ্যান্ড স্লেভ, হ্যাঁ? বলছেন যে পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত যত আমরা ইতিহাসটা দেখেছি, এই ইতিহাসটা হচ্ছে একটা শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখানে ২ টা শ্রেণী। একটা হলো দাস মালিক, আরেকটা হলো দাস। এই ২ টা শ্রেণী ঐতিহাসিক একটা পর্যায়ে এসে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে গেছে। একজন আরেকজনের বিরুদ্ধে চারণ হয়েছে। যার ফলে একটা নতুন সমাজ ব্যবস্থা এটার ভিতর থেকে বের হয়ে আসছে। দাসরা মালিকদের বিরুদ্ধে তার সংগ্রামকে এস্টাবলিশ করেছে, যার ফলে এটার থেকে সে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে ফিউডালিজম। যেমন এই ঘটনাটা, যদি এই যে মার্কসের যে কথাটা যে আমি যেটা একটু আগে বলছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। স্বাধীন প্রভু বা দাস, অভিজাত ব্যক্তি, জনসাধারণ, সামন্ত প্রভু, ভূমিদার, গিল মাস্টার, দিনমজুর, সব জায়গায় এই জায়গায় একটা অবিরাম সংগ্রাম হয়েছে কার বিরুদ্ধে? অত্যাচারীর বিরুদ্ধে এবং অত্যাচারিত দুজনের মধ্যে একটা 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 দ্বন্দ্ব সব সময় হয়েছে। একটা নিরবিচ্ছিন্ন ভাবে এই দ্বন্দ্বটা হয়েছে। এই দ্বন্দ্বটা হয়েছে হতে, হতে গিয়ে একটা সমাজ পুনর্গঠন হয়েছে। নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। বিপ্লবী পুনর্গঠন। হ্যাঁ? বা অথবা হয়তোবা সমাজটা একটা রিকনস্ট্রাক্ট হয়েছে, অথবা কেউ না কেউ এখান থেকে ধ্বংস হয়ে গেছে। এই যে এই ব্যবস্থাটা, এটা সৃষ্টি মানে দাস ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এইটাই হয়েছে। এই খেলা চলছে। অবিরাম এই খেলা চলেছে। এই দাসের সাথে দাস মালিকদের একটা দ্বন্দ্ব হয়েছে। সামন্ত ব্যবস্থায় এসে সামন্ত প্রভুর সাথে ভূমিদাসদের একটা দ্বন্দ্ব হয়েছে। হ্যাঁ? কখনো গিল মাস্টার মানে যারা ছোট, ছোট ওই যে কারিগর বা দিনমজুর তাদের সাথে হয়েছে। ঠিক আছে? সব জায়গায় এই অত্যাচারীদের সাথে যারা অত্যাচারিত হয়েছে
অত্যাচারকারীর সাথে অত্যাচারিত যারা হয়েছে তাদের সবার সাথে একটা না একটা এই দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বগুলোর ফলে সমাজে একটা নতুন রিকনস্ট্রাকশন হয়েছে, সমাজ পুনর্গঠন হয়েছে। এই পুনর্গঠনটাই হচ্ছে আহ এই শ্রেণী সংগ্রামের যে ধারা, এই পুনর্গঠনটা হচ্ছে নতুন সমাজ ব্যবস্থা। এখন এটাই মার্কস বলার চেষ্টা করছে, সরি, এটাই ক্লাস। এবং এটা আমি যে আরেকটা জায়গায় যেতে চাই, এই যে ধরেন এই, আহ, এটাকে তিনি বলছেন, চিত্রটার দিকে আমি একটু যেতে চাই। আর একটু আগে দেখেছিলাম। এই যে এটা আহ এই নিচের চিত্রটা দেখতে পাচ্ছেন, যদিও এটা ইংলিশে। নিচের চিত্রটা আপনি একটু চিত্রটা খেয়াল করেন, অন্য কিছু খেয়াল করার দরকার নেই। আমি একটু বড় করে দিই, সরি, বড় করলে আবার এটা দেখা যাচ্ছে না এখানে। এখানে বলা স্যার হয়েছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, থিসিস অ্যান্টিথিসিস। থিসিস অ্যান্টিথিসিস এই শব্দ দুটা খেয়াল করেন। থিসিস আর একটা হচ্ছে অ্যান্টিথিসিস। আচ্ছা, থিসিস এবং অ্যান্টিথিসিস এই দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, খেয়াল করেন। দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে নতুন একটা কিছু হচ্ছে, এটার নাম হচ্ছে সিনথেসিস। আচ্ছা, থিসিস কি? থিসিস হচ্ছে বর্তমান অবস্থা। যেমন দাস ব্যবস্থার বর্তমান অবস্থাটা কি? দাস দাস মালিকরা সমাজটাকে কন্ট্রোল করছে, এটা হচ্ছে যে বর্তমান অবস্থা। এবং সে দাসদের উপর তার একচ্ছত্ব করায়ত্ত, এটা হয়ে গেল। এটা এটা হচ্ছে দাস ব্যবস্থাটা। এখন এখানে একটা অ্যান্টিথিসিস তৈরি হয়ে গেছে। দাস দাস যারা, তারা তার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এন্টি এন্টি শব্দটা মানে বিপরীত। হ্যাঁ, দাস তার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এবং বা অন্য অনেক কারণে সে মালিকের প্রতি বিরূপ হইলো। হ্যাঁ, অর্থাৎ এই সমাজ ব্যবস্থার একটা বাইরের একটা ক্ষেত্র তৈরি হইলো, দাস ব্যবস্থা প্রফিটেবল থাকলো না, নানান ভাবে হচ্ছে। এই যে দ্বন্দ্বগুলো তখন হচ্ছে দাসের সাথে দাস মালিকের হয়ে একটা নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এটার নাম হচ্ছে সিনথেসিস। ব্যাপারটা আসলে আসছে একটার সাথে আরেকটার প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতার ফলে একটা নতুন ভাবনা তৈরি হয়ে একটা নতুন কাঠামো তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে সিনথেসিস। মার্কসের সমস্ত আলোচনায় এইটাই হচ্ছে দ্বন্দ্ব। এইটাই আমরা বলি দ্বান্দ্বিক বস্তুবাদ। মানে মানে দ্বন্দ্বের একটা কেন্দ্র কথা, বস্তু জগৎকে নিয়ে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব হবে। এই দ্বন্দ্বের ফলে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হবে, যেটাই হচ্ছে মার্কসের মূল আলোচনা। যেমন একটু আগে যেটা আমরা বলেছিলাম, এই যে আগে যেমন একটু আগে আমরা যে চিত্রটা আমরা দেখলাম, এই চিত্রটা কিন্তু আসলে একটা দ্বন্দ্বেরই প্রতিচ্ছবি। যেমন দাস প্রভুর সাথে দাস মালিকের দ্বন্দ্বের ফলে নতুন সমাজ ব্যবস্থা আসছে সাম্যবাদ। সাম্যবাদী সমাজ ব্যবস্থা কি হইবে? এই জমিদার শ্রেণী বা লর্ড শ্রেণীর সাথে ভূমিদারদের দ্বন্দ্ব হবে। ভূমিদারদের দ্বন্দ্বের ফলে নতুন সমাজ ব্যবস্থা বা নতুন একটা কাঠামো সমাজ ব্যবস্থায় আসছে, সেটার নাম হচ্ছে আহ আহ, হচ্ছে শিল্পায়িত সমাজ ব্যবস্থা। বা সেখানে বুর্জোয়া বা ক্যাপিটালিস্ট বা সমাজের প্রতিভু এলিট, তাদের সাথে প্রোলেটারিয়েট, যারা ফ্যাক্টরি ওয়ার্কার, তাদের সাথে একটা দ্বন্দ্ব হচ্ছে। এই দ্বন্দ্বের ফলে আরেকটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হবে, যেটার নাম হবে সোশ্যালিজম। এই সোশ্যালিজম থেকেই মার্ক বলছেন, সোশ্যালিজমটা আসার সঙ্গে সঙ্গে সমাজে আসলে এই দ্বন্দ্বটা আর প্রয়োজন হবে না, তখন সাম্যবাদ তৈরি হবে। আবার সেই প্রিমিটিভ কমিউনিজমের মতো না হলেও একটা আধুনিক সাম্যবাদ তৈরি হবে। হ্যাঁ, আদিম সাম্যবাদের মতো না, আধুনিক সাম্যবাদ, যে সাম্যবাদটার মধ্যে মৌরব আসলে যেটা আছে, সেটা হচ্ছে যে শ্রমিকের পুনায়তন্ত্র প্রতিষ্ঠা হবে, শ্রমিকরাই সবকিছু নিয়ন্ত্রণ করবে। এই যে এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ বা সমাজ ব্যবস্থা প্রত্যেকটা ভাঙছে কিন্তু এইভাবে। আমরা পরে অন্যগুলাও দেখবো। উম অর্থাৎ আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু সফল, সেটা হচ্ছে যে মার্কসের কথা হচ্ছে দুইটা শ্রেণী, যেটাকে আমরা বলছি যে উৎপাদন
উপায় এবং উৎপাদন প্রক্রিয়া যারা থাকে, যেই শ্রেণী, এই শ্রেণীগুলো আর একভাবে কাজ করে না। তারা একটা পর্যায়ে এসে এই অত্যাচারিত থাকে তো একজন, আর একটা অত্যাচারিত হয়। এই দুজনের মধ্যে একটা ইয়া হয়, একটা এই উৎপাদন সম্পর্কের মধ্যে যখন তারা বসবাস করে, একসঙ্গে যখন বসবাস করতে থাকে, তখন তাদের মধ্যে একটা শ্রেণীদ্বন্দ্ব তৈরি হয়। শ্রেণীদ্বন্দ্ব এই শব্দটা একটু খেয়াল রাখতে হবে। যেমন যখন আপনি তো ধরেন আপনাকে দীর্ঘদিন যে দাস হিসেবে রেখেছে, কিন্তু আপনার কাছে শ্রেণী শ্রেণী ধারণা তৈরি নাও হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, আপনার বাসার কাজের মেয়ে, আপনি যা করছেন সে করছে, তাকে বলতেছেন ভোর ৫টায় উঠো, সে উঠতেছে। আবার বলতেছেন আপনি সারাদিন কাজ করো, সে করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সে কিছুই বলতেছে না। অর্থাৎ তার মধ্যে খেয়াল করেন, সে যে একটা মানুষ, সে যে একটা শ্রেণী, হ্যাঁ, বা তার মতো আরো যারা একই কাজ করে যাচ্ছে, কোনো প্রতিবাদবিহীন। অর্থাৎ তাদের মধ্যে মার্কসের কথা মতো তাদের মধ্যে আসলে শ্রেণী চেতনাটা তৈরি হয় নাই। এই যে এই এই স এই 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 স্লেভরা, এই দাসরা তার দাস মালিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে? তার মধ্যে এই শ্রেণী চেতনাটা, এটাকে বলা হচ্ছে যে ক্লাস কনসিয়াসনেস। শ্রেণী চেতনাটা জাগতে হবে। কোনো এক পর্যায়ে এসে, ওই ইতিহাসের কোনো একটা পর্যায়ে এসে এই শ্রেণী চেতনাটা দাঁড়িয়েছে। যেমন আপনি সুন্দর করে আমাদের গত বছরের উদাহরণটা আপনি টানতে পারেন। মনে করেন যে আগের গভর্নমেন্ট বাংলাদেশে মানুষকে ১৫ বছর শাসন করেছে। এখন দেখেন ১৫ বছরে হয়তো আপনার অনেক কষ্ট ছিল, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না। মানে আপনি সবই সহ্য করে যাচ্ছেন। হ্যাঁ? কিন্তু একটা পর্যায়ে আসে, বিশেষ করে এই যে বলা হচ্ছে যে ৩৬ দিন বা অমুক দিনে, এই ৩৬ দিনের মধ্যেই হয়তো আপনার মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে সরকারের প্রতি। যেটাকে আপনি বলতে পারেন আপনার মধ্যে একটা শ্রেণী চেতনা তৈরি হয়েছে। যে এত ১৫ বছরেও হয়তো তৈরি নাও হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো আ আপনার সরকারের কোনো কাজ পছন্দ করছেন না, নাও করতে পারেন। কিন্তু আপনার মধ্যে এই চেতনাটা তৈরি হয়েছে হয়তোবা এই ৩৬ দিনে। এই চেতনাটাই খুব ইম্পোর্টেন্ট। এই চেতনাগুলো যদি তৈরি না হয়, তখনই দ্বন্দ্বটা হবে না। এটাই মার্কস বলছেন। ঠিক আছে, আমরা আমার পুরনো আলোচনায় আবার ফিরে যাই। আ ইন এ সেন্স, কারণ এটাই আ আবার এটা কি দেখতে পাচ্ছেন? প্লিজ আবার দ্বন্দ্বটা প্রয়োজন। এটাই বলা হচ্ছে যে স্যার পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে এই দাস ব্যবস্থার ভাঙলো। ভারতেও বলছে, ভারতেও কি আসলে দাস ব্যবস্থা ছিল কিনা? ছিল। কিন্তু ভারতের দাস ব্যবস্থা ওই ইউরোপিয়ান দাস ব্যবস্থার মতো এত কঠোর না। হয়তো চিত্ত বিনোদনের জন্য, গৃহকর্মের জন্য, হ্যাঁ? কিছু, কিছু উৎপাদনের কিন্তু ওই ইউরোপের মতো একেবারে খুব এক্সট্রিম পর্যায়ের দাস ব্যবস্থা খুব সম্ভবত ভারতে ছিল না বলে অ্যা স্কলাররা মনে করেন। তারপরে আসলে কি হলো? এই দাস ব্যবস্থাটা যখন ইনবিল্ট তার প্রবলেমের কারণে, হ্যাঁ? তার দাস ব্যবস্থাটা এটা আর প্রফিটেবল থাকলো না। দাস ব্যবস্থার মধ্য থেকে শ্রেণী চেতনার মাধ্যমে দাসরা আস্তে, আস্তে তার জায়গা বদল করলো। তখন আসলে কি হলো? তখন একটা নতুন সমাজ ব্যবস্থা আবির্ভূত হইল। এটার নাম হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজম। ফিউডালিজমটা আসছে ইউরোপে। এটা হচ্ছে ভূমি নির্ভর। ভূমি নির্ভর এক ধরনের আর্থসামাজিক অবস্থা তৈরি হয়েছে। আমি শর্টলি এটা শেষ করে দিই, এটা খুব কঠিন কিছু না। আহ ৫ম শতাব্দীতে যখন ইউরোপে দাস ব্যবস্থা মোটামুটি একটা মানে আহ দাস ব্যবস্থা ক্ষয়িষ্ণু রূপ ধারণ করেছে, আস্তে আস্তে এটা ভেঙে গেছে। এ তখন আসলে সমাজ কাঠামো মধ্যে সামন্ততন্ত্রের বিকাশটা এসে তৈরি হয়ে গেল। এটার সাথে কৃষির একটা বিকাশ তো অবশ্যই আছে। তখন এইটার নাম হচ্ছে ফিউডালিজম। ফিউড ফিউড শব্দ থেকে এসছে, যার অর্থ ভূমি। ভূমির উপর ভিত্তি করে এখন ইউরোপের সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে বিকশিত হইতে থাকলো। একেবারে ১৩, ১৪, ১৫০০ সাল, ইভেন শিল্প বিপ্লব পর্যন্ত ১৭, ১৮০০ সাল পর্যন্ত এই সামন্তবাদের একটা ব্যাপক বিস্তৃতি লাভ করলো। এইখানে এখন আবার দেখেন, এইখানে আবার আরেকটা ২ টা নতুন সমাজ সামাজিক সম্পর্ক তৈরি হইলো। কারা? একটা হচ্ছে ভূমির যারা মালিক, ভূমিদাস, সরি, ভূমির যিনি প্রভু, তাকে বলা হচ্ছে সামন্ত প্রভু।
আর একটা হচ্ছে ভূমিদাস। এই দুজন তখন একটা নতুন আহ মানে সিস্টেমের মধ্যে তারা চলে আসলো। জমি মানে কৃষির এখন একটা বিপ্লব হয়ে গেল, কৃষির বিপ্লব হচ্ছে এবং কৃষি বিকশিত হয়েছে। সুতরাং কৃষিতে প্রচুর পরিমাণ এখন শ্রমিক দরকার। এই শ্রমিকরাই হচ্ছে ভূমিদাস। ইংরেজিতে কয়েকটা নাম আছে, একটা নাম হচ্ছে সার্ভ, হ্যাঁ, আহ বা আপনি বলতে পারেন ল্যান্ড বেসড লেবার, যেভাবে বলেন না কেন, সাধারণত মার্ক বলেছেন সার্ভ। হ্যাঁ, এই ভূমিদাসরা তখন আহ নতুন মালিকের। এখন এইখানে আপনি এটা খেয়াল করতে পারবেন, বিরূপের এই এই ধারণাটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, যদিও এটা অনেক বইয়ে অনেক ভাবে আছে, আমি জাস্ট আমার মতো করে বলি। সেটা হচ্ছে ইউরোপের এই যে ভূমি, যে ভূমি কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, এইটার ভূমির কিন্তু আসলে মূল মালিক ছিল রাজা, সোজা কথা। হ্যাঁ, ভূমির মূল মালিক হচ্ছে রাজা। রাজা, আমি একেবারে ওই চিত্রটা আপনাদের কাছে চাই সরাসরি, এগুলা কঠিন কিছু না। ভূমির মূল মালিক হচ্ছে রাজা, তাকে আপনি সামন্ত রাজা বলতে পারেন বা রাজা, লর্ড, যে কোনো ভাবে আপনি, সরি, একেবারে কিং, রাজা। রাজা আসলে যেটা করেছেন, রাজা যেহেতু ভূমির মালিক, তিনি কিছু মধ্যস্বত্ব ভোগী তৈরি করেছেন। খেয়াল করেন, তিনি কিছু জমিদার শ্রেণী, যেটাকে ভূস্বামী বলা হয় বা ক্ষুদ্র জমিদার বা ভেসেল, যেভাবে বলেন না কেন, হ্যাঁ, এবং ভূমিদাস। এই যে দেখেন, তিনি তার নিজে তো ভূমিটা চাষ করতে পারছেন না, কিন্তু ভূমি তার রাজস্ব সংগ্রহের একেবারে গুরুত্বপূর্ণ একটা একক। এবং এই ভূমিটাকে তিনি চাষ করাচ্ছেন কারে দিয়ে? সামন্ত রাজা কাকে দিয়ে চাষ করেছেন? বিভিন্ন ভূস্বামী তৈরি করেছেন। এবং এই ভূস্বামীদের আসলে কাজটা কি ছিল? ভূস্বামীরা কি করতো? ভূমিদাসদের, ভূস্বামীরা আবার ছোট জমিদারকেও দিত, এবং এইভাবেই ভূমিটা আসলে পরিচালিত হইতো। এবং এদের এই যে ভূমিদাস, খেয়াল করেন, এই যে ভূমিদাস, এদের আসলে মূল কাজটা কি ছিল? এরা হচ্ছে, তারা ওই যে যারা ক্ষুদ্র জমিদারের কাছ থেকে তারা যা জমিটা নিচ্ছে, সেই জমিতে যারা চাষ করছে, বিনিময়ে সে তাকে খাজনা দিচ্ছে, এটা ঠিক আছে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হতো, যে আমাদের দেশেও এক সময় ছিল কম বেশি, যে এই এই জমিদার বা ভূস্বামীদের, তাদেরকে নানান রকম সাহায্য না, মানে সহযোগিতা করতে হতো, সাহায্য বলা ঠিক হবে না, সহযোগিতা করতে হতো। হয়তো তার এই অনুষ্ঠান, হয়তো সে এইটা চাইতেছে, সে এইটা করতেছে, যেটা হয় একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ তৈরি করা। মানে আমি তোমাকে জমি দিয়েছি, বেঁচে থাকছো, সুতরাং বিনিময়ে আমাকে তুমি দাও। এই যে এই যে সামন্ত ব্যবস্থায়, আমাদের গ্রাম দেশে হয়তো আপনি আগে আহ আগে হয়তো এই জিনিসটাই ছিল। অনেক মানুষ দরিদ্র ছিল, যারাদের একটু জমির মালিক যারা ছিলেন, তারা কিন্তু এইটা আশাই করেন যে আমার জমি নিচ্ছে, সুতরাং আমার আমার প্রতি তার সে অনুরক্ত থাকবে। আমি যা ডাকা মাত্র সে চলে আসবে, সে এটা করবে সেটা করবে, এই যে এইভাবে পরিচালিত হতো। ইউরোপের এই সামন্ত ব্যবস্থাটাও ঠিক এক্স্যাক্টলি এইভাবে পরিচিত ছিল, কিন্তু অনেকটা নির্মম টাইপের, আমাদের দেশের মতো না হয়তো এতটা। কিন্তু এই যে ভূমিদাসরা ছিল, এখানে বলা হয়েছে যে এই ভূমিদাসরা ছিল সত্যিকার অর্থে শোষিত, বঞ্চিত এবং নিগৃহীত, এবং তারা সমাজের একেবারে নিচু স্তরে। এটাই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটাই হচ্ছে সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থা, যেখানে রাজার একচ্ছত্র ক্ষমতা, হ্যাঁ, এবং রাজাকে এই জমিদারদের দুটা জিনিস দিতে হইতো। একটা হচ্ছে অবশ্যই ভূমির কর, হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে মিলিটারি সাপোর্ট, তাদের অনেক সৈন্যবাহিনী থাকতো। হ্যাঁ, এই যে নাইট বলেন, ভেসেল বলেন, রাজা যদি কখনো অন্য দেশ দ্বারা বা অন্য শত্রু দ্বারা আক্রান্ত হতেন, তাহলে তাকে কি করতে হতো? এদের এদের তাদের প্রয়োজন ছিল তাদের সাহায্য করা। এদের নানান নাম আছে, এক এক দেশে এক একটা। যেমন ইংল্যান্ডে এখনো অনেকে শুনেছেন নাইট, হ্যাঁ, অনেক সময় বলে নোবেল, অনেক সময় এটা সেটা, অনেক 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 দেশে অনেকভাবে এই ক্ষুদ্র 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 বা এই মাঝারি আকারের ভূমিদাসদের বিভিন্ন ভাবে নামাঙ্করণ করা হতো। এই যে কখনো নাইট, কখনো নোবেল, কখনো এটা সেটা, সব নানান ভাবে তাদের আহ ছিল। এখন এখানে একটা দেখেন, এই সমাজে কিন্তু আবার কিছুটা খ্রিস্টীয় চার্চ গুলারও একটা ভূমিকা তৈরি হলো। এগুলো আবার কিছু ভূমিকা পালন করছে, এগুলারও কিছু জমি জামার, এই চার্চ গুলারও
আন্ডারেও প্রচুর জমি ছিল, তারাও কিন্তু একটা শোষক হিসেবে আবির্ভূত হয়েছিল এই সামন্ত সমাজ ব্যবস্থায়। এখন আমরা এটা নিয়ে আর বেশি কথা না বলি, আমরা এটা খুব কঠিন কিছু নয়, সামন্ত ব্যবস্থাটার মূল বৈশিষ্ট্যগুলো একটু দেখবেন। আর আমি বৈশিষ্ট্যগুলোর দিকে জাস্ট একটু একটু নজর দিই। এই যে জাস্ট এটা খালি বলবো, সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ভূমির উপর নির্ভরশীল, এটা স্তর বিন্যাস আছে, এখানে সমস্ত জমি রাজার মালিক এবং রাজা তার অনুগত আহ, জমিদারদের ভূমি দিচ্ছেন। এখানে সামাজিক বৈষম্য, প্রচন্ড রকম সামাজিক বৈষম্য আছে, এবং সেবা এবং নিরাপত্তার বিনিময়, যেমন একটু আগে বলেছি, যেমন আমি তোমাকে জমি জমা এটা দিচ্ছি, বা তোমার জন্য এই সুবিধাটা আমি দিচ্ছি, তুমি বিনিময়ে আমাকে শ্রম এবং সেবা দিতে হবে, গিভ এন্ড টেক। হ্যাঁ, আনুগত্য করতে হবে, প্রচুর প্রচন্ড রকম আনুগত্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এবং উত্তরাধিকার প্রথাও, যেমন জমিদারের ছেলে জমিদার হবে বা ভূমিদাসের ছেলে ভূমিদাস হচ্ছে। হ্যাঁ, এটা হতে, এবং শ্রেণী শোষণ, এই যে এইখানেই মার্কস আবার চলে আসছেন, যে আসলে এটা একটা শোষণ, এটা একটা শোষণ। এক সময় এই এই যে শ্রেণী শোষণটা হচ্ছে, এটা ভূমিদাসরা বুঝতে পারলো, এবং ভূমিদাসরা আস্তে আস্তে ভূমির থেকে সে নিজেকে উৎখাত করে নিল, নিজেকে সে সরিয়ে নিচ্ছে। সে হয়তো আস্তে আস্তে ক্ষুদ্র কুটির শিল্প এগুলাতে সে চলে যাওয়ার চেষ্টা করছে, আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্রোহ, বিপ্লব এগুলা হতে থাকলো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এবং একাধারে আপনাকে খেয়াল করতে হবে সে আহ, ইউরোপে এই যে দীর্ঘ সময় এই সমাজ ব্যবস্থাটা চলেছে, আবার 1700-1800 সালের দিক থেকে ইউরোপে তখন শিল্পের বিকাশ হতে থাকলো। হুম, এবং শিল্প বিপ্লবের দিকে যাওয়া শুরু করলো, যেমন গত ক্লাসেও একটু বলেছিলাম। হুম, শিল্প বিপ্লবের দিকে যাওয়া শুরু হইলো। এই যে লোকগুলো যারা জমিতে বসবাস করতো, জমিতে থাকতো, এই জমিগুলো আস্তে আস্তে তখন চলে গেল শিল্পে। এইভাবে এই আস্তে আস্তে পুরো ইউরোপে এই সামন্ত ব্যবস্থাটা ধ্বংস হলো, সামন্ত ব্যবস্থাটা পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে শিল্পের দিকে আমরা এখন চলে গেলাম। এটাই হচ্ছে সামন্ত ব্যবস্থার পতন। এখানে বলছে সামন্ত যুগের শেষ থেকে নতুন যুদ্ধ আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এই যে নতুন নতুন শ্রেণীর, এটার আর প্রয়োজন পড়লো না। হ্যাঁ, ভূমি ব্যবস্থাপনা অনেকাংশে সামাজিক সেবার উপর নির্ভরশীল ছিল, ভূমি ব্যবস্থাপনাও শিথিল হয়ে গেল, কৃষি উৎপাদন হ্রাস পাইল, অধিক কর, জমিদারদের শোষণের প্রতিবাদে কৃষক কিছুটা বিদ্রোহ করার চেষ্টা করলো, তারা জমি চাষে আগ্রহ প্রকাশ করলো না। ঠিক আছে, ব্যবসা ট্যাবসা কিছু বের হয়ে গেল, নানান কিছু, তারা সেগুলোতে এঙ্গেজ হলো। ওই যে একটু আগে যেমন বললাম, তারা কৃষির বাইরে বিভিন্ন কৃষি কাজে এঙ্গেজ হওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, বিভিন্ন রকম বাণিজ্য বিপ্লব, এটা সেটা, অর্থাৎ আবার চার্চগুলোর স্বেচ্ছাচারিতাও হ্রাস পাইলো, মানুষ আর সেগুলোর মধ্যে যাচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন বিকশিত ধারণাগুলো তৈরি হলো, শিল্প শিল্প সংস্কৃতির বিকাশ হওয়া শুরু হলো। এই সমস্ত কিছু মিলেই এই সামন্ততন্ত্র পতন হলো। সামন্ততন্ত্রের পতন হয়ে আমরা তখন একটা নতুন সমাজ ব্যবস্থা পেলাম, এটার নাম হচ্ছে পুঁজিবাদ। ঠিক আছে, এই পুঁজিবাদটাই পরবর্তীতে গিয়ে আহ শেষ হলো, মানে মার্কসের এই আলোচনা। আমরা কি পুঁজিবাদটাই আজকে শেষ করে যাব, না কালকে আবার একটু বলে আমরা নতুন একটা লেসন? আমার মনে হয় কালকে আমরা একটু বলি, তাই না? আমরা প্রায় শেষ, তারপরে প্রয়োজনে আমরা নতুন একটা লেসনের দিকে একটু যাবো। পুঁজিবাদটা বেশি সময় লাগবে না, আজকে অনেকক্ষণ আমরা বললাম, 10টাও বেজে গেছে। তাইলে আমরা মার্কসের এই ধারণায় দেখলাম যে দাস প্রথা, আহ আদিম সাম্যবাদ, যেখানে কোনো শ্রেণীদ্বন্দ্ব নাই। দ্বিতীয় হচ্ছে আহ দ্বিতীয়টা কি বলেন তো? আদিম সাম্যবাদের পরেরটা কি বলেন? স্যার ফিউডাল স্যার ফিউডালিজম না, আদিম সাম্যবাদের পরেরটা কি? আদিম সাম্যবাদে কি শ্রেণীদ্বন্দ্ব ছিল? ছিল। না, আদিম সাম্যবাদ তো একেবারে হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটির রূপ, ওইখানে তো সবাই কমিউনিটি। ঠিক আছে, আদিম সাম্যবাদের শ্রেণীদ্বন্দ্ব নাই। আদিম সাম্যবাদের পরে আসলো কি? দাস ব্যবস্থা, দাস দাস ব্যবস্থা। ব্যবস্থায়
হ্যাঁ, এখানেই শ্রেণীদ্বন্দ্বের প্রথম শুরু হলো, তাই তো? Yes, এইখানেই sir. এইখানেই শ্রেণীদ্বন্দ্ব শুরু হলো। হ্যাঁ, দাস মালিক এবং দাসের মধ্যে, ঠিক আছে? এখানেই শ্রেণীদ্বন্দ্ব। এই শ্রেণীদ্বন্দ্বের ফলে সমাজটা ভাঙলো। হ্যাঁ, বা পরে নতুন সমাজ ব্যবস্থা আসলো। এই সমাজটার নাম কি? এই সমাজটা আসলো, এই সমাজটার নাম কি? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই তো? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই যেটার কথা এখন আমরা বললাম, এই সামন্ততান্ত্রিক। তাহলে দাস ব্যবস্থায় দ্বন্দ্বটা কার মধ্যে হলো? প্লিজ মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। দাস ব্যবস্থার দ্বন্দ্বটা কার মধ্যে হলো? দাস ব্যবস্থার শ্রেণীদ্বন্দ্বটা কার মধ্যে হচ্ছে? দাস মালিক এবং দাস, তাদের মধ্যে, তাই তো? আর সামন্ত ব্যবস্থায় জি স্যার, বলছিলাম এই শ্রেণী দ্বন্দ্বটা স্যার আরেকটু যদি ভালো মতো আর কি একটা চার্ট দেখালেন, ওই চার্টটা দেখালে। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে শ্রেণীদ্বন্দ্বটা হচ্ছে যে আপনি ওই শ্রেণীদ্বন্দ্বটা বুঝতে গেলে আমাদের কোনটা লাগবে? উৎপাদন। আচ্ছা, আমি আবার চার্টটা আবার যাই, সমস্যা নেই। এই যে চার্টটা, হ্যাঁ, এই যে চার্টটার কথা বলা হচ্ছে, জি এখানেই স্যার। শ্রেণীদ্বন্দ্ব। হ্যাঁ, এখানেই শ্রেণীদ্বন্দ্বের একটা ধারণা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? দাস মালিক, একটু বাংলাও আছে, আমি বাংলা একটা দিব না। দাস মালিক এর সাথে শ্রেণীদ্বন্দ্ব কার? দাস মালিক, দাসও একটা দাস মালিক তো একটা শ্রেণী, তাই না? জি আবার স্যার। আবার দাসরা একটা শ্রেণী। এই যে দুইটা শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, ঠিক আছে? এই জন্য হ্যাঁ, এটাকে বলা। হ্যাঁ, বলেন। দাস মালিক এবং দাস আর কি স্যার? হ্যাঁ, ভূমিদাস। ভূমিদাস, ভূমিদাস। সরি, না ভূমিদাস না, সরি। তা দাস স্যার। প্রথম তো দাস। দাস এবং হ্যাঁ। দাস মালিকের মধ্যে দুইটাই শ্রেণী, না? জি দুইটাই স্যার। শ্রেণী। হ্যাঁ, দুইটাই শ্রেণী। তার শ্রেণী কখন হয়? যখন আপনার স্বার্থ আপনি বুঝতে পারেন, তখন আপনি একটা আপনার আপনার মতো যারা সবাই মিলে যখন আপনাদের স্বার্থটা বা আমাদের স্বার্থটা আমরা রক্ষা করতে চাই, তখনই আমরা শ্রেণী। যখন এটা আমরা বুঝতে পারি, তখনই আমরা একটা শ্রেণী, তাই না? ওই যে জি আমরা স্যার, বলি এই পেশাজীবী দুইটা শ্রেণী। মিলিয়ে স্যার লর্ডস না, ফান্ডামেন্টাল না, সিস্টেম স্যার, এটা? এটা হচ্ছে যে এনশিয়েন্ট সিস্টেমটা। এই দুইটার আচ্ছা আচ্ছা। মিলিয়ে এই 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 এই- এই মানে ওই প্রাচীন আদিম সমাজ ব্যবস্থা বা দাস সমাজ ব্যবস্থা। এটা আমি এক জায়গায় নিয়েছি, আমি দেখি বাংলাটা পেলে আরো সুবিধা হবে। এটা হচ্ছে যে দাস সমাজ ব্যবস্থা, ঠিক আছে? এনশিয়েন্ট জি ওয়ার্ল্ড, স্যার। পুরো মানে একেবারে প্রাচীন সমাজ ব্যবস্থা। এইখান থেকে ভেঙ্গে কি হলো? নতুন সমাজ ফান্ডামেন্টাল ব্যবস্থা আসলো, এই যে ফিউডালিজম। ফিউডালিজম, সরি স্যার। ফিউডাল ফিউডাল সিস্টেম। ফিউডাল সিস্টেম মানে সামন্ত ব্যবস্থা। জি হ্যাঁ, স্যার, দাস ফিউডাল ব্যবস্থা সিস্টেম। ভেঙে আসলো সামন্ত ব্যবস্থা। সামন্ত ব্যবস্থার নতুন দুইটা শ্রেণী কি কি? একটা হচ্ছে জমির মালিক, ল্যান্ডলর্ড, আর হচ্ছে ভূমিদাস, সার্ফ, ঠিক আছে? তাহলে কি স্যার ভূমিদাস সবসময় ছিল? না, আগেরটা তো দাস। ও, আগেরটা দাস, আর আচ্ছা আচ্ছা, এখন ভূমিদাস আসছে। ভূমিদাস, কারণ এখন এখন আগেরটা তো উৎপাদন সম্পর্কটা হচ্ছে আহ এখানে দাসের হয়তো সঙ্গে। দাস না। উৎপাদন ব্যবস্থা, অর্থনীতির কাঠামোটা কি আপনাকে বুঝতে হবে। এখানে হয়তো কৃষি বিকশিত হচ্ছে, এছাড়া অন্য অনেক কিছু আছে, কিন্তু এইখানে এক্সক্লুসিভলি কৃষির উপর নির্ভরশীল বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে এখানে পারছি, জি। এখানেও কৃষি আছে, সেটা ঠিক আছে, কিন্তু আরো অনেক কাজ আছে। কিন্তু এখানে মানে তিনি শুধুমাত্র কৃষির উপর বেশি এমফেসিস করছেন, ঠিক আছে? এখানে বলা জি হচ্ছে স্যার। যে এরা হচ্ছে লর্ড। লর্ড মানে ওই যে ভূমিদাস, ঠিক আছে, সরি, ভূমিপ্রভু, হ্যাঁ, বা জমির মালিক। আর এরা হচ্ছে ভূমিদাস, সার্ফ। এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব হইলো, ঠিক আছে? হ্যাঁ, এবং আরো অনেক কারণ, শিল্প বিপ্লব, শিক্ষা দীক্ষায়, তারপরে জ্ঞান বিজ্ঞানে আবিষ্কারের মাধ্যমে, হ্যাঁ, অনেক কিছু আসলো। এই দুটার মধ্যে দ্বন্দ্ব হয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব এই যে শিল্প সমাজ তৈরি হয়ে গেল। তার মানে দেখেন, দাস সমাজ জি ভাঙলো। স্যার, এটা তো দা- মার্কসের
হ্যাঁ, দাস সমাজ ভেঙে সামন্ত সমাজ আসলো, সামন্ত সমাজ এসে শিল্প শিল্প সমাজের উপর আসলো। তিনি বলছেন এই শিল্প সমাজও ভাঙবে। শিল্প সমাজে যারা পুঁজিবাদী এবং যারা শ্রমিক তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা তো এখন শিল্প সমাজ আছি স্যার। আমরা শিল্প সমাজে আছি বাংলাদেশে। এখন মার্ক্সবাদ তো আসলে অনেক চেঞ্জ হয়েছে, তাই না? তিনি যেটা আসলে হ্যাঁ কল্পনা করেছিলেন সেইভাবে তো আর সমাজ পরিবর্তন হয় নাই। হয়েছে, রাশিয়াতে সমাজতন্ত্র এসছে, তারপরে তো এগুলো ভেঙেও গেছে না, 70-80 বছর পরে তো ভেঙেও গেছে। অর্থাৎ কিন্তু কিন্তু তিনি যে আইডিয়াটা দিয়েছিলেন, এই আইডিয়ার মূলটাই হচ্ছে এইটা। এই জন্য দেখবেন এই যে প্রত্যেকটা সমাজতান্ত্রিক দেশে শ্রমিকদের একটা বিশাল ভূমিকা, তারা একটা শ্রেণী, তাই না? এইটাই, জি স্যার। মানে এইভাবেই সমাজটা ভেঙে নতুন বা ভাঙা গড়ার একটা খেলা। এবং এই খেলাটা, জি, এটা কি স্যার হতেই হবে, এমনকি বাধ্যতামূলক আছে যদি আমাদের দেশে সোশ্যালিজম আসলে কমিউনিজম হবে আসবে এরকম, বা না অন্য কিছু আমরা, আসছে? না, এটা একটা একটা থিওরি। হ্যাঁ, থিওরির কাম হচ্ছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করা। থিওরি, তিনি তার এক ব্যাখ্যায় তিনি বলেছেন এটা হবে, এবং এটা হয়েছেও, হয় নাই যে তা না। আবার যখন ভেঙে গেছে তখন আপনি বলতে পারেন যে নিশ্চয়ই থিওরির কোনো একটা প্রবলেম ছিল, যার ফলে মার্কসের এই কথাগুলো ভেঙে গেল। থিওরি তো এরকমই, থিওরি তো এরকমই। একটা থিওরি হ্যাঁ কি স্যার। সবসময় সারা জীবন চলবে? আপনি কি আশা করেন আইনস্টাইন যে এত বড় বড় থিওরি দিয়েছেন সারা জীবন, সরি, আইনস্টাইনের থিওরি চলবে? একসময় কি আইনস্টাইনের থিওরি ভাঙতে পারে না? হ্যাঁ স্যার পারে। এটাই। আর যা এই, থিওরি আছে সেগুলো তো ওনাদের থেকেও নেওয়া হয়, মানে আগে যারা হ্যাঁ, আহ, হ্যাঁ, আর এইভাবেই তো বিজ্ঞান বিকশিত হয়। বিজ্ঞান যদি নিউটন যা বলে গেছেন 300 কত বছর আগে, সেটা যদি সবাই এখন গ্রহণ করে থাকে, তাহলে তো হবে না। বিজ্ঞান তো আগাবে, তাই না? এবং ওইটাকে ভুল হ্যাঁ স্যার প্রমাণ আগাবে করবে, তো। ভুল প্রমাণ করবে, আর নতুন একটা থিওরি তৈরি হবে, তাই না? পুরোনো থিওরিকে ভেঙে নতুন কিছু আবিষ্কার হবে, এইভাবেই তো থিওরি আগায়। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত থাকি। আমরা আসলে মার্কসকে দেখে আমরা আস্তে আস্তে তখন সভ্যতাগুলোর দিকে চলে যাব, ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে সমাজের কাঠামোটা আমাদের শেষ হলো, সামাজিক ওকে স্যার। ইতিহাসটা জানা হলো, তারপরে এখন আমরা সভ্যতার দিকে যাব। কালকে অল্প একটু আমরা মার্কসের পুঁজিবাদটা একটু ব্যাখ্যা করে তারপরে আমরা সেদিকে যাব। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, হ্যাঁ।